লাইভ আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের আমি জনাব মাহফুজুর রহমান, প্রভাষক বাংলা, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, রামচন্দ্রপুর, কুমিল্লা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের উচ্চারণ। আসলে বাংলা ব্যাকরণের উচ্চারণের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ উচ্চারণের কারণে, শুদ্ধ উচ্চারণ না করার কারণে অর্থের পরিবর্তন ঘটতে পারে। বিশেষভাবে আমরা আসলে বিভিন্ন কারণে আঞ্চলিকতা পরিহার করতে না পারার কারণে আমাদের ভাষা হয়তো কথোপকথনের মধ্যে দিয়ে বোঝাতে সক্ষম হই, কিন্তু যখন আমরা এই ব্যবহারকৃত উচ্চারণকৃত ভাষাগুলো যখন আমরা লেখার মাধ্যমে প্রকাশ করতে যাই, তখনই আমাদের সমস্যাটা দেখা দেয়। তো আসি আমরা প্রথমে উচ্চারণ নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমি আসলে উচ্চারণ কেন দরকার, উচ্চারণে এত গুরুত্বপূর্ণ কেন, তো সে বিষয়ে একটা গল্প বলি। আর এই গল্পটা লিখেছিলেন রাজশেখর বসু তার উলট পুরাণ গল্প গ্রন্থের। সেখানে একটা গল্প এরকম ছিল যে জ্যোৎস্নাদি, তিনি ছিলেন একজন গৃহশিক্ষিকা। তিনি যখন তার শিক্ষার্থীকে পড়াচ্ছিলেন 1, 2, 3, তার ছাত্রী ছিল ফ্লপি। যখন তাকে বলা হলো 4 বলতে, তখন সে 4টাকে বলল ছাড়, এরকম ভাবে 4 আমরা বলি এরকম, কিন্তু তাকে শেখানোর সময় সে বলছে সার। মানে ইংরেজির ভাবধারা পুষ্ট হওয়ার কারণে ইংরেজি প্রচলনের কারণে বাংলা শব্দে তার একটা প্রভাব পরিলক্ষিত হয়। তাই সে পরে তাকে জোর করার পরেও সে পরে 4 শব্দটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে, কিন্তু বিপত্তি ঘটে 5 বলার সময়। 5 বলতে যে কোনোভাবেই সে 5 বলতে পারলো না। প্রথমে 5টাকে সে বলল 5, এই শব্দটাকে বলল পাইস। এরপরে বলল পাইস। এই জ্যোৎস্নাদির আসসালাম ক্লাসে জি পাইস। পরে তাকে যখন আরো বেত্রাঘাত করা হলো, সর্বশেষ সে বলল ফ্যাস। আসলে বর্তমান অবস্থা আমাদের এরকমটাই হয়েছে যে আমরা বাংলা শব্দগুলোকে মনে করি যে ইংরেজি কায়দায় অথবা বিদেশি কোনো ভাষার ব্যবহারের মধ্যে দিয়ে যদি আমরা বাংলা ভাষাটাকে উচ্চারণ করতে পারি, তাহলে মনে হয় আমাদের সবচেয়ে বেশি স্মার্টনেস, সবচেয়ে বেশি ভদ্রতা আমরা মনে হয় এই ভাষা ভুল উচ্চারণের মাধ্যমে ব্যবহার করে আমরা প্রকাশ করতে চাই। তেমনি আরও একটা গল্প আছে, যেমন কয়েকজন বন্ধু বান্ধবী তারা মিলে কোথাও একটা পিকনিক করবে। তো এক জায়গায় সবাই একত্রিত হওয়ার পরে কোনো একজন অনুপস্থিত। তো তখন তাকে ফোন করে বলা হচ্ছে, সে ফোন করে বলছে তোমরা কোথায় আছো? তা বলছে আমরা 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 খাচ্ছি।
আমরা আমরা খাচ্ছি। এখন তাদের এই কথোপকথনের ভিতরে দেখো দুইটা শব্দ আছে। তারা বলছে আমরা আমরা খাচ্ছি। দুইটা শব্দর অর্থ ভিন্ন, কিন্তু যখন আমরা লিখে এই শব্দ দুইটা প্রকাশ করতেছি, দুইটা শব্দেরই অর্থ কিন্তু একই রকম বোঝা যাচ্ছে। এখানে এই আমরা বলতে আমরা বোঝাচ্ছে, কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে যে তখন কিন্তু বলতেছি আমরা, আর এই আমরা হচ্ছে একটা ফল। সুতরাং বাংলা ভাষায় এই উচ্চারণের প্রয়োজনীয়তাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠ বাংলা উচ্চারণের রীতি, এটা বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। উচ্চারণ, দেখো আমরা কিছু উচ্চারণ দেখব এখানে। এই উচ্চারণ থেকে আমরা প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা বুঝিয়ে শিখতে পারব। দ্বিতীয়ত, অধ্বনির প্রমিত উচ্চারণের নিয়ম আলোচনা করতে পারব। তৃতীয়ত, শব্দের প্রমিত উচ্চারণ লিখে প্রকাশ করতে পারব। এখন আমরা কিছু শব্দ খেয়াল করি, লক্ষ্য করো। মেলা একটা শব্দ, এই যে এই মেলা আমরা যখন ব্যবহার করি, দেখো মেলা বলতে এটা বোঝানো হচ্ছে, কিন্তু এই মেলাটার আরও একটা অর্থ হচ্ছে। এই মেলা শব্দের অর্থ হচ্ছে মেলা, যার উচ্চারণ মেলা, অর্থ হচ্ছে প্রদর্শনী, অনেক। ঠিক তার অপোজিট আরেকটা মেলা অর্থ হচ্ছে, দেখো মেলা, যার অর্থ হচ্ছে মিলিত হওয়া। সুতরাং আমাদেরকে খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলোকে উচ্চারণ মাধ্যমে আসলে অর্থের পার্থক্য তুলে ধরতে হবে। যদি আমরা সেটা পারি, তাহলে বাংলা উচ্চারণের সার্থক, বাংলা ব্যাকরণের এই উচ্চারণের নিয়ম শেখা আমাদের সার্থক হবে। এখন আসি, দেখো আরও একটা শব্দ আমরা লক্ষ্য করি। এখানে একটা ছবিতে একটা ঘোড়া দেখা যাচ্ছে। কিছু কিছু অঞ্চল বিশেষ এই ঘোড়া শব্দটাকে কেউ কেউ গোড়া বলে, অনেকেই কিন্তু গোড়া বলে। কিন্তু ঘোড়াটা যদি এভাবে লেখা থাকে তাহলে ঠিক আছে। যদি আমরা এভাবে লিখতে পারি ঘোড়া, তাহলে ঘোড়া বলতে একটা প্রাণীকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন আমরা এটা লিখতেছি, এখন দেখো যদি কেউ আমরা শুরুতেই দুইটা গল্প, উদাহরণস্বরূপ দুইটা গল্প বলছিলাম, যে কেউ বলতেছে আমরা 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 খাচ্ছি, এখানে ঠিক সেই রকম একটা ঘোড়া আর গোড়া। আমরা যখন আঞ্চলিক ভাষায় কথা বলি তখন কিন্তু এই দুইটা আমরা গুলিয়ে ফেলি। আমরা কখনো গোড়া বলতে ঘোড়াকে বোঝাচ্ছি, আবার ঘোড়া বলতে গাছের গোড়াকে বোঝাচ্ছি। এই সমস্যাটা দূর করতে পারবে শুধুমাত্র উচ্চারণের নিয়মগুলো যদি আমরা মনোযোগের সাথে খেয়াল করি আর এগুলো যদি চর্চা করি। আরও একটা শব্দ, আরও একটা উদাহরণ আমরা দেখি। দেখো এখানে একটা বাচ্চা, তার অবয়বটা দেখে আমরা কি বলতেছি, সে কান্না করতেছে, বা আমরা যদি আরও একটু স্ট্যান্ডার্ড ভাষায় বাংলা ভাষায় বলি কাদা, তাই তো? কিন্তু এই কাদা শব্দটাকে আমরা, এটাই হচ্ছে প্রকৃত শব্দের অর্থ। কিন্তু এই কাদা, এই চন্দ্রবিন্দুটা উঠানো হলে দেখো কি হচ্ছে, এখানে কি আসলো, কাদা। বানানটা দেখো, কাদা। সুতরাং তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো যে আমাদের
উচ্চারিত শব্দগুলো যদি আমরা সঠিকভাবে সঠিক স্থান নির্ণয় করে প্রকৃত শব্দের আমরা যেটাকে বলি মাখরাজ আদায় না করি, তাহলে কিন্তু এই শব্দগুলোর অর্থ পরিবর্তন হবে। আর এই শব্দগুলো অর্থ পরিবর্তন কখন হচ্ছে? যখন আমরা এগুলোকে লিখে প্রকাশ করতেছি। আর যদি আমরা বাংলা ভাষাভাষী বাংলা বিষয়ে পণ্ডিত ব্যক্তিদের সামনে যখন আমরা কথা বলতে যাই, তখন তারা ধরে বুঝে ফেলে যে আসলে আমরা উচ্চারণটা সঠিকভাবে করতেছি কিনা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই উচ্চারণ ভুল হলে কি হয়? উচ্চারণ ভুল হলে কি হয়? খেয়াল করো, শব্দের অর্থ বদলে যেতে পারে। তোমরা অবশ্যই তোমাদের যেহেতু বাংলা ব্যাকরণের ক্লাস হচ্ছে, সুতরাং এখানে বসে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের খাতা এবং কলম। আমরা যে বিষয়গুলো এখানে উল্লেখ করতেছি তোমরা চাইলে সেগুলো সাথে সাথে নোট করে রাখতে পারো। আর এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে অনেকভাবে। বাংলা উচ্চারণ এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকবে তোমার বোর্ড পরীক্ষাতে। অবশ্যই সেটা প্রথমত প্রশ্ন এরকম থাকতে পারে, উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। অথবা বাংলা উচ্চারণ রীতি কাকে বলতে কি বোঝো? বাংলা উচ্চারণের 10টি নিয়ম লেখো। অথবা এখান থেকে এই উচ্চারণের ভিতর থেকে আরও একটা লিখিত প্রশ্ন এভাবে আসতে পারে যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। অথবা বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। এটার অথবাতে থাকতে পারে তোমাকে 8টা শব্দ দেওয়া থাকবে, 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখা। সুতরাং বিষয়টা যদি তোমরা কেউ অ্যাভয়েড করো, মানে এড়িয়ে যাও, যদি এটাকে বাদ দিয়ে অন্য কোনো টপিক নিয়ে তোমার 100 নাম্বার প্রশ্নের উত্তর দিতে যাও, তাহলে সেটা কখনো সম্ভব না। কারণ এটা একটা মেন টপিক, হয়তো এটা একটা মূল বিষয় হচ্ছে আমাদের 100 নাম্বার প্রশ্নের ভিতরে, যে হয়তো একটা লিখিত প্রশ্ন থাকবে অথবা তার অল্টারনেটিভ, তার বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এরকম হতে পারে, বানান রীতির ক্ষেত্রেও এরকম হতে পারে, শুদ্ধ বানান লিখতে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অধ্যায়টা জানার জন্য শিখতে হবে, পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দেখো, উচ্চারণ ভুল হলে আমাদের যে সমস্যাগুলো হয়, প্রথমত আমরা কিছু উদাহরণ দেখলাম যে ঘোড়া যখন আমরা বললাম তখন একটা, এই ঘোড়া শব্দটা যখন আমরা লিখলাম তখন একটা প্রাণী বোঝাচ্ছে, কিন্তু আমরা আঞ্চলিকভাবে যখন এই ঘোড়া শব্দটাকে গোড়া বলছি তখন কিন্তু একটা গাছের গোড়াকে বোঝানো হচ্ছে। তো সুতরাং এই শব্দের অর্থ বদলের মূল কারণ হচ্ছে আমাদের শুদ্ধ উচ্চারণ না করা। তারপরে কি হতে পারে উচ্চারণ ভুল হলে? লিখতে গিয়ে বানান ভুল হতে পারে। যেমন কাদা যে শব্দটা আমরা লিখছিলাম, এই শব্দটার উপরে চন্দ্রবিন্দু আছে। এখন এই চন্দ্রবিন্দু নিয়েও অনেক ইতিহাস আছে। যাই হোক, সংক্ষিপ্ত ক্লাসে আমরা অত ডিটেলসে না যাই। পরবর্তীতে আমরা যখন সরাসরি ক্লাসরুমে আবার আগের মতো ফিরে আসতে পারবো, তখন ডিটেলসে এই সমস্ত ডিপলি বিষয়, গভীর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো যে এই কাদা শব্দটা, এইখানে দেখো এই চন্দ্রবিন্দুটাই হচ্ছে মূল। এই কাদা মানে কান্না করা। আর এই চন্দ্রবিন্দুটা না থাকার কারণে আমরা কিন্তু একটু আগেই কিন্তু স্ক্রিনে দেখছি যে এই চন্দ্রবিন্দুটা না থাকার কারণে এই কাদা শব্দের অর্থ হচ্ছে মাটি, যেটা কুমিল্লার ভাষায় বলা হয় প্যাক। কুমিল্লার ভাষায় বলে প্যাক। কুমিল্লা আসার পরে আসলে অনেকগুলো ভাষা নতুন জানা হয়েছে, আর আমার কিছু ভাষা এক্সচেঞ্জ হয়েছে, পরিবর্তন, মানে গুলিয়ে ফেলছি আমি। তারপরে দেখো, উচ্চারণ ভুল হলে আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। ভাষার শ্রুতিকটু শোনাতে পারে। ভাষার যে সৌন্দর্য, ভাষার উচ্চারণের মধ্যে দিয়ে যে একটা আকর্ষণ কাজ করে, যখন আমরা ভুল উচ্চারণ করি তখন সেটা আর হয় না। তারপরে ভাষার সৌন্দর্য হারিয়ে যায়।
তোমরা কিন্তু সাথে সাথে এই বিষয়গুলো লিখে নেবে, একসাথে এগুলো আমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর হিসেবেও আমরা লিখতে পারি। ভাষার অন্তর্নিহিত সুর ও ছন্দ বদলে যায়। ভাষার অন্তর্নিহিত সুর ও ছন্দ বদলে যায়। তাহলে উচ্চারণ ভুল হলে শব্দের অর্থ বদলে যেতে পারে, লিখতে গিয়ে বানান ভুল হতে পারে, ভাষা শ্রুতিকটু শোনাতে পারে, ভাষার সৌন্দর্য হারিয়ে যায়, ভাষার অন্তর্নিহিত সুর ও ছন্দ বদলে যায়। সর্বশেষ, ভাষা সার্বজনীনতা হারাতে পারে, মানে ভাষা তার স্বকীয়তা হারিয়ে ফেলে। ভাষার শোনা, বলা, পড়া, এমনকি লেখার দক্ষতা ব্যাহত হতে পারে, মানে বিঘ্ন হতে পারে। তাহলে উচ্চারণ ভুল হলে, আমরা আবারও একটু বলি, উচ্চারণ ভুল হলে শব্দের অর্থ বদলে যেতে পারে, লিখতে গিয়ে বানান ভুল হতে পারে, ভাষা শ্রুতিকটু শোনাতে পারে, ভাষার সৌন্দর্য হারিয়ে যায়, ভাষার অন্তর্নিহিত সুর ও ছন্দ বদলে যায়। ভাষার সার্বজনীনতা হারাতে পারে, ভাষার শোনা, বলা, পড়া, এমনকি লেখার দক্ষতা ব্যাহত হতে পারে। এখন তোমরা একটা কাজ করো, একক কাজ, যেহেতু আসলে তোমরা তো শ্রেণীকক্ষ নাই, আমার দেখারও সুযোগ নাই, তবে দেখার অবশ্যই মাধ্যম আছে। তোমরা এখন যে কাজটা আমি দিচ্ছি সেটা তোমরা কমেন্টস বক্সে যে এই কাজটার উত্তরটা দিবা। আমি পরবর্তীতে ক্লাস শেষে অন্য সময় সেটা দেখবো যে আসলে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করছো কিনা এবং তোমরা কতটুকু সঠিকভাবে সে কাজটা সম্পূর্ণ করছো। উচ্চারণ ভুল হলে অর্থ পাল্টে যেতে পারে এমন একটি শব্দের উদাহরণ অর্থসহ খাতায় লেখো, তবে শর্ত আছে। আমরা যে শব্দগুলো এখানে ব্যবহার করছি এমন শব্দ কিন্তু বলা যাবে না। নতুন একটা শব্দ যেটা আমাদের সচরাচর আমরা ব্যবহার করি, জানি যে এটা আমরা ভুল উচ্চারণ করতেছি, আর এই ভুল উচ্চারণের কারণে অর্থ পাল্টে যাচ্ছে। তাহলে তোমরা সেই কাজটা করে ফেলো। আমরা অন্য আরেকটা বিষয় যাই, অধ্বনির উচ্চারণ ও শ্রেণী বিভাগ। আমরা এখন এই বাংলা উচ্চারণের কিছু নিয়ম, আমরা যে একটু আগে বলছিলাম যে বাংলা উচ্চারণ রীতি বলতে কি বোঝো, বাংলা উচ্চারণের 10টি নিয়ম লেখো। অথবা আরেকটা প্রশ্ন বলছিলাম যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটা আসছিল 2019 সালে রাজশাহী বোর্ডে এবং সিলেট বোর্ডে, আর 2016-তে আসছিল ঢাকা বোর্ডে, যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। সুতরাং এখন যদি আমরা এই অধ্বনি উচ্চারণ ও শ্রেণীবিভাগ বিষয়ে যদি আলোচনা করি তাহলে কিন্তু এই উত্তরটা আমরা খুঁজে পাব। দেখো, অধ্বনি উচ্চারণের 2টি নিয়ম আছে। দেখো এখানে অধ্বনি উচ্চারণ ও শ্রেণী বিভাগ, এটা করার আগে দেখো এখানে আমরা কিছু, এগুলোকে কি বলা হয়? বর্ণ। দেখো এই বর্ণ বানান উচ্চারণটা কিভাবে হচ্ছে, বর্ণ। তারপরে খেয়াল করো বন্যা, বন্যা। খেয়াল করো এখন আমরা যে টপিকটা নিয়ে বলছিলাম যে অধ্বনির উচ্চারণ, এই অধ্বনির উচ্চারণ 2 প্রকার। প্রথমত বিবৃত, অয়ের মতোই স্বাভাবিক, মানে আমরা কিন্তু এই কুমিল্লা বা এর আশেপাশে কিছু অঞ্চলে মানুষ আমরা এই অ যে বর্ণটা আছে
এটাকে আমরা বলি সরু, কেউ বলে স্বরে অ, কিন্তু আসলে এটা উচ্চারণ হচ্ছে অ। তো এ অ এর দুইটা উচ্চারণের নিয়ম আছে। শব্দের ভিতরে যখন এই অ শব্দটা ব্যবহার হয় তখন সেটা দুইটা ভাবে আমাদেরকে উচ্চারণ করতে হয়। তার প্রথম নিয়মটা হচ্ছে বিবৃত, যেটা অ এর মতোই স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। পরবর্তীতে দ্বিতীয় নিয়ম হচ্ছে সংবৃত, তখন অটা এই ও এর মতো উচ্চারণ হবে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, আমরা কখন অ এর মতো উচ্চারণ করব, কখন ও এর মতো উচ্চারণ করব? তো সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম খেয়াল করতে হবে। দেখো আমরা সেই নিয়মের দিকে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো, সহজ একটা বিষয়। আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, আমাদের সব যোগাযোগ ব্যবস্থা তোমাদের কাছেই আছে, আমাদের মোবাইল নাম্বার সব কিছুই আছে। তোমরা আমাদের সাথে অন্য সময় যে বিষয়গুলো তোমরা বুঝতে পারো না ওই বিষয় বললে আমরা চেষ্টা করব তোমাদের সেই বিষয়গুলো সমাধান করতে। যাই হোক, আমরা অধ্বনি সংবৃত উচ্চারণের কিছু নিয়ম দেখি। আমরা একটু আগে বললাম না, অধ্বনি উচ্চারণের দুইটা নিয়ম, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। সেখানে আমি কিন্তু একটা প্রশ্ন বলছিলাম যে কখন আমরা সংবৃত উচ্চারণ করব আর কখন আমরা বিবৃত উচ্চারণ করব। এখন আমরা সংবৃত উচ্চারণের জন্য কিছু নিয়ম দেখব এবং সেগুলো আমাদের খাতায় নোট করে রাখবো। দেখো, অধ্বনিটা কখন সংবৃত উচ্চারণ হচ্ছে। অধ্বনির পর রস্যি বা রস্যু ধ্বনি থাকলে সেই অধ্বনি ও এর মতো সংবৃত উচ্চারিত হয়। আবার বলছি, অধ্বনির পর রস্যি বা রস্যু ধ্বনি থাকলে সেই অধ্বনি ও এর মতো সংবৃত উচ্চারিত হয়। যেমন কবিতা, এই কবিতার এই যে কয়ের, আমরা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু একটা লুকায়িত স্বরবর্ণ আছে। লুকায়িত স্বরবর্ণ আছে না? আছে। তাহলে এই ক ব্যঞ্জন বর্ণটার সাথে লুকায়িত স্বরবর্ণটা কোনটা? লুকায়িত স্বরবর্ণ হচ্ছে এই অ। এখন আমরা পড়ছি এই অ এর সংবৃত উচ্চারণ। সেখানে নিয়ম বলা হচ্ছে এই অ এর পরে যদি রস্যিকার বা রস্যুকার থাকে, তাহলে এই কবিতা শব্দটার দেখি আমরা যদি খেয়াল করি, দেখো এই ক এর পরে, এই ক এর সাথে যে লুকায়িত অ আছে, সে অ এর পরে কিন্তু রস্যিকার আছে। তাহলে যখন এই রস্যিকার আছে তখন এই অটাকে কি আমি অ এর মতো উচ্চারণ করতে পারবো? পারবো না। তখন আমি সেই অটাকে, ওখানে নিয়ম বলে দিচ্ছে যে যদি অ এর পরে রস্যিকার এবং রস্যুকার থাকে তাহলে সেই অধ্বনি আর স্বাভাবিক না, তার নিজস্ব অবয়বে সে উচ্চারণ হবে না, সে তখন অন্য ও এর মতো উচ্চারণ হবে। এই কারণে দেখো এখানে এই কবিতা, এখানে আমরা উচ্চারণ করে লিখলাম কবিতা, তার মানে ও কটা আর ক এর মতো স্বাভাবিক না, কটা কো উচ্চারণ হচ্ছে। খেয়াল করো, তারপরে পরের উদাহরণগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু আরো একটা নিয়ম দেওয়া ছিল, রস্যু। প্রথমে আমরা দেখলাম যে রস্যি, এরপরে আসছে রস্যু। এখানে অনু, এই অ এর পরে দন্তন্য এর সাথে যুক্ত আছে রস্যু। তাহলে এই যখন অ এর পরে রস্যুকার থাকবে, রস্যু থাকবে, তখন সেই অ কিন্তু ও এর মতো উচ্চারণ হবে। তাই এখানেও কিন্তু আমরা অ এর জায়গায় ও ব্যবহার করতেছি। কিন্তু এই ব্যবহারটা কখন? এটা শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে। এটা কিন্তু শব্দটা ঠিক আছে, এটা যে ভুল এমনটা আবার মনে করো না। হ্যাঁ, এটা কিন্তু ভুল না, এটা সঠিক, কিন্তু আমরা উচ্চারণটা কিভাবে করতেছি সেটা দেখানোর জন্য এই তার পাশাপাশি ও দিয়ে করা। এখন আমরা কিন্তু যখন লিখব, কবিতা লিখতে যাই আবার ক ওকার দেব না, তাইলে কিন্তু আবার বানান সমস্যা হবে। কবিতা লেখার সময় কিন্তু আমরা
কবিতা ব্যবহার করব না। কবিতা লেখার সময় কিন্তু আমরা কবিতাটাই ব্যবহার করব, তা না হলে কিন্তু আমাদের বানান ভুল হবে। খেয়াল করতে হবে, বাংলা ব্যাকরণ খুবই সহজ একটা বিষয়, তবে যদি কেউ আমরা সচেতনভাবে সেটা খেয়াল করতে পারি, আর যদি সচেতনভাবে খেয়াল করতে না পারি তাহলে কিন্তু খুবই সমস্যা। যেমন আমরা একটু আগে বলছিলাম যে এক কাদা কোনো বাচ্চা বা কোনো মানুষের কাদা বোঝাচ্ছে, আবার সেই একই কাদা দিয়ে প্যাক বোঝাচ্ছে, প্যাক মাটিকে বোঝানো। যাই হোক, তারপরে দেখি অধ্বনি সংবৃত উচ্চারণের আরো একটা নিয়ম দেখি আমরা। অধ্বনির পর ক্ষীয় থাকলে সেই অধ্বনি ও এর মতো উচ্চারিত হয়। ক্ষীয়, দেখো বলছে অধ্বনির পর ক্ষীয় থাকলে সেই অধ্বনি ও এর মতো উচ্চারিত হয়। যেমন লক্ষ্য, খেয়াল করো, লক্ষ্য, এই যে লক্ষ্য শব্দটার এখানে এই লয়ের সাথে কিন্তু আমরা একটু আগেই বলছি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে লুকায়িত একটা স্বরবর্ণ থাকে। এই লয়ের সাথেও কিন্তু লুকায়িত স্বরবর্ণটা কি আছে? অ। আর তারপরে যখন ক্ষীয় শব্দটা আসছে তখন সেই ক্ষীয়র উচ্চারণটা কি হবে? ও ধ্বনির মতো উচ্চারণ হবে, লক্ষ্য। আর ক্ষীয়টা যেহেতু সংযুক্ত বর্ণ, সুতরাং এটাকে যখন আমরা উচ্চারণে ভেঙে লিখব তখন কিন্তু এই দুইটা শব্দ আসবে সব সময়ের জন্য, ক এবং খ। এখানে আমি আরেকটা পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য তোমাদেরকে বলি। আমরা কিন্তু ক্ষীয় বর্ণটাকে যখন সংযুক্ত বর্ণটাকে যখন ভেঙে লিখতে বলা হয়, বা আমরা যখন কিবোর্ড ব্যবহার করি, বা আমরা যখন মেসেঞ্জারে যে কোনো কিছু লিখি বাংলা কিবোর্ড ব্যবহার করে, তখন এই ক্ষীয় শব্দটা লেখার জন্য কিন্তু আমাদের দুইটা বর্ণ ব্যবহার করতে হয়। একটা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। এখন এটা হচ্ছে শুধু লেখার ক্ষেত্রে এই জিনিসটা দিলে আমরা কিবোর্ডে ক এই ক্ষীয় বর্ণটাকে এই অবস্থায় দেখতে পাবো, কিন্তু যখন আমার এই ক্ষীয় বর্ণটা উচ্চারণ করতে বলবে তখন কিন্তু আমাকে লিখতে হবে ক, নিচে একটা হসন্ত বা খ ডাক, এরপরে হচ্ছে খ ওকার। মনে রাখতে হবে কিন্তু এই দুইটা প্রত্যেকটা বিষয়ের সাথে এক মানে খুব কাছাকাছি সূক্ষ্ম পার্থক্য আছে। যদি এই সূক্ষ্ম পার্থক্য না ধরতে পারে, আর তোমাকে আটকানোর জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু এরকম সূক্ষ্মভাবেই হয়, সূক্ষ্মভাবে হয়। সুতরাং এই সূক্ষ্ম পার্থক্যগুলোই যদি আমরা ধরতে পারি তাহলে আমরা ভুল শব্দগুলো অ্যাভয়েড করতে পারবো। দেখো তারপরে আরো একটা আছে অক্ষর, খেয়াল করো, অক্ষর, তারপরে কক্ষ ইত্যাদি। এরপরে তৃতীয় নিয়ম, শব্দের শেষে যুক্ত বর্ণের যুক্ত বর্ণের অধ্বনি সংবৃত উচ্চারিত হবে। খেয়াল করো, একটু আগে আমরা 2 নম্বর উদাহরণটাতে দেখলাম যে এই লক্ষ্য শব্দটার শেষেও কিন্তু যুক্ত বর্ণ। ওখানেও বলা হচ্ছে যে এই যখন শব্দের শেষে যুক্ত বর্ণ হবে তখন সেই অটা ও এর মতো উচ্চারণ হবে। আবার সেই 3 নম্বর নিয়মে বলছে শব্দের শেষে যুক্ত বর্ণের অধ্বনি সংবৃত উচ্চারিত হবে। যেমন রক্ত, আগের উদাহরণটাও কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি, রক্ত। গল্প, অত্যন্ত। এখন আমি আবারও তোমাদের যারা দেরিতে আমাদের সাথে সংযুক্ত হয়েছ তোমাদের জন্য আমি আবারও আরেকটা গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেছি, সেটা হচ্ছে যে এই যে শব্দগুলোকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতেছি, এই শব্দগুলো কিন্তু সঠিক বানান না। আমরা যেন এটা না মনে করি যে গল্প শব্দটা আমরা যদি এভাবে লিখি তাহলে হবে না, সেটা বানানের ক্ষেত্রে হবে না, সেটা উচ্চারণের ক্ষেত্রে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের
ক্লাসের সময় 30 মিনিট। আমরা অধ্বনির সংগৃহীত উচ্চারণ শিখলাম। আজকের ক্লাসে আমরা যে আলোচনাগুলো শিখলাম সেটা হচ্ছে উচ্চারণ, বাংলা উচ্চারণের নিয়ম। অধ্বনি উচ্চারণের দুইটা নিয়ম, একটা হচ্ছে সংবৃত এবং বিবৃত। আমরা সংবৃত উচ্চারণের কিছু নিয়ম পড়ে আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী ক্লাসে অধ্বনির বিবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। আর এর পরবর্তী ক্লাসে তোমাদের ইংরেজি ক্লাস হবে, ইংরেজি স্যার আসে। আচ্ছা।